যে বাংলা বা বাঙালিকে সব দিক থেকে যে খইয়ে দেওয়া হয়েছে, কেটে দেওয়া হয়েছে, এবং এখন রবীন্দ্রনাথকেও কাটতে চাইছে। তারপর তারা বলছে আমরা বাঙ্গাল চাইয়ে, সোনার বাংলা করে দেবো। এই নাট্যশিল্প, আপনার কি মনে হয় যে এটা এই মুহূর্তে শুধুমাত্র একটা এলিট ক্লাসদের মধ্যেই রয়ে গেছে, নাকি এর একটা গোটা সমাজে একটা গুরুত্বপূর্ণ ছাপ এখনো ফেলতে পারে? এইসব কেওড়া মেথড বাগদি এরা কি করে থিয়েটার দেখতে পারে? থিয়েটার দেখার তো বোধই তৈরি হয়। তো আমরা জিডিপি বা পার ক্যাপিটা এগুলোতে অনেকটা পিছিয়ে গেছি অন্যান্য বহু স্টেটের থেকে। আমি তোমার এই প্রতিপাদ্যটা আমি মানবো কেন? এবার একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে পিওর পলিটিক্স, বাঙালির তো এখনো অনেক কিছু করা বাকি রয়েছে, মানে অনেক দিকে আমরা এখনো আরো বেশি সাফল্য পেতে পারি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। যেমন ব্যবসা হতে পারে, টেকনোলজি হতে পারে, আরো ইত্যাদি ইত্যাদি। আপনার কি মনে হয় যে কোন কোন জায়গাগুলোতে আমরা, শুধু আমি তৃণমূল আমল বলছি না, আমি বলছি বিগত 50 বছরে ল্যাক করেছি, যে হয়তো আমরা জিডিপি বা পার ক্যাপিটা এগুলোতে অনেকটা পিছিয়ে গেছি অন্যান্য বহু স্টেটের থেকে। যখন আমরা ধরুন একটা সময় মহারাষ্ট্রের সাথে জিডিপিতে তো আমরা দেখা যাচ্ছে যে কেন্দ্রের থেকে আমরা এগিয়ে, অ্যাভারেজ গ্রোথে আমরা এগিয়ে। আমি তোমার এই প্রতিপাদ্যটা আমি মানবো কেন? না, আমি বলছি যে টোটাল জিডিপিতে যখন একটা সময় আমরা মহারাষ্ট্রের সাথে কম্পিট করতাম, তারপরে বাম আমল এসছে, তারপরে তৃণমূল আমল এসছে, আমরা এখন মহারাষ্ট্রের বা এই ধরনের স্টেটগুলোর থেকে বেশ কিছুটা পিছিয়ে, আমরা সম্ভবত র্যাঙ্ক 5 বা 6 হব। তা কোন কোন জায়গাগুলো আপনি মনে করেন যে সরকারি দিক থেকে? এটা তো সেই মাসুল সমীকরণ নীতি, অ্যাগনি অফ ওয়েস্ট বেঙ্গল, রণজিৎ রায়ের লেখা বিখ্যাত বই। সেইখান থেকে শুরু করতে হবে। কোথায় বাংলা বা বাঙালিকে খাওয়াতে নিয়ে যাওয়া হয়েছে, কোথায় বাংলা বা বাঙালিকে মারতে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক আছে, আমি তো তুমি এই যে তুলনাগুলো করছো, আমি বলবো যে দক্ষিণ ভারত, পশ্চিম ভারত এবং উত্তর ভারত এবং পূর্ব ভারত, এই চারটে আমাদের যে বড় জোন, অর্থাৎ মাদ্রাজ প্রেসিডেন্সি, মুম্বাই প্রেসিডেন্সি, যুক্তপ্রদেশ এবং বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ আমলে স্বাধীনতার পর এই তিনটে প্রেসিডেন্সি থেকে প্রধানমন্ত্রী হলো। পূর্ব ভারত মানে যা বেঙ্গল প্রেসিডেন্সি নামে খ্যাত ছিল, 1912 সালে বেঙ্গল প্রেসিডেন্সি থেকে বিহার বেরিয়ে যায়, 1937 সালে উড়িষ্যা বেরিয়ে যায়। স্বাধীনতার পরেও বাঙালির এই দবদবাকে কারা ধ্বংস করলো? কেন বাংলা থেকে এখনো প্রধানমন্ত্রী হলো না? কেন উত্তর ভারতের লোকেরা নির্বিবাদে বাংলা ভাগ মেনে নিল? হ্যাঁ, বাঙালিও অনেকেই মেনেছেন। বাংলা ভাগ না মানা মানে বাংলা থেকে বরাবর প্রধানমন্ত্রী হয়। পাঞ্জাব বা বাংলা এই দুটোই সব থেকে বড় জায়গা ছিল। তাও পাঞ্জাবের অনেক রকম ভাগ ছিল, মানে যদি তুমি পাকিস্তানের আদি অর্থ দেখো, পাঞ্জাব, কাশ্মীর, বালুচিস্তান, লাস্টে বালুচিস্তান আর নর্থ ফ্রন্টিয়ার, এগুলোর মধ্যে অনেক বৈচিত্র্য ছিল। কিন্তু এই যে বৃহত্তম বাংলা প্রদেশ, অবিভক্ত বাংলা প্রদেশ, সবার তো মাতৃভাষা বাংলা। তাহলে পূর্ব ভারত থেকে একজনও প্রধানমন্ত্রী হয়নি কেন? তখন যদি না হয়, তা তখন না হয় জিডিপির প্রশ্ন উঠবে, তখন না হয় পিছিয়ে যাওয়ার প্রশ্ন উঠবে, তখন না হয় পার ক্যাপিটা ইনকাম না, যেগুলো বলছো যে সব রক্ত যে ওইখানে গিয়ে ঢালা হলো, যেটা রণজিৎ রায় অ্যাগনি অফ ওয়েস্ট বেঙ্গলে খুব ভালোভাবে দেখিয়েছিলেন। অ্যাগনি অফ ওয়েস্ট বেঙ্গলে বাংলা আমরা কি করব, পশ্চিমবঙ্গের উৎকণ্ঠা এই বইতে, বা উদ্বেগ। হ্যাঁ, এই উদ্বেগ তো অনেক দিন ধরে চলছে, যে বাংলা বা বাঙালিকে সামহাও খইয়ে দাও। আমরা বাঙালি হতে বলছি না, ঠিক আছে। শিবসেনা, যে নবনির্মাণ মারাঠি সেনা যে আন্দোলন করেছে, বা মনুষ্য জাগো বা ঘাটি মনুষ্য, এই যে আন্দোলন বাল ঠাকরে করেছিলেন, আমি তার পক্ষপাতী নই, ঠিক আছে। কারণ আমি মনে করি যে আমরা সকলেই একটা ভারতবর্ষ নামক একটা বৈচিত্র্যপূর্ণ উপমহাদেশের আমরা একটা অঙ্গ। কিন্তু এই তিনটে প্রভিন্স থেকেই বারবার কেন আমরা দেখব যে প্রধানমন্ত্রী হবে? দক্ষিণ ভারত থেকে আমি তো অন্তত দুজন প্রধানমন্ত্রীর কথা এক্ষুনি বলতে পারি, সবকটা অংশ থেকে হয়েছে। তাহলে পূর্ব ভারত থেকে হলো না কেন? অথচ স্বাধীনতা সংগ্রাম বলো, তুমি যেটা বলছো, শিল্প, ব্যবসা, শিক্ষা, এডুকেশনাল হাব,
হুম। হ্যাঁ, 1857 সালে যখন কলকাতা বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে, তার আন্ডারের কলেজ আছে লাহোরে। হুম। এখন সেটাকে কাটতে কাটতে এসে আমরা এটাকে ফাইনাল বিকেন্দ্রীকরণ করতে করতে এখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের চারপাশে কিছু সীমান্তর কলেজকে আমরা নিয়ে রেখে দিয়েছি। হুম। কিন্তু শুরুতে ছিল লাহোরের কলেজ। গোটা দেশের হ্যাঁ, অংশ সরলা একটা। দেবীর হুম। স্বামী রামযশ চৌধুরী লাহোরে প্র্যাকটিস করতেন। হ্যাঁ, তো উনি উনি যখন লাহোর কলেজে পড়েন তখন সেটা কলকাতা ইউনিভার্সিটি পার্ট। রাইট। ঠিক আছে, তো এই যে মানে যেটা যেটা আমাদের সব দিক থেকে যে খইয়ে দেওয়া হয়েছে, কেটে দেওয়া হয়েছে, এবং এখন রবীন্দ্রনাথকেও কাটতে চাইছে, কেটে রবীন্দ্রনাথের বিকল্পে দাঁড় করাতে চাইছে বঙ্কিমকে। এই যে বন্দে মাতরম নিয়ে এত কথা হচ্ছে, বন্দে মাতরম বঙ্কিম লেখেন 1875 সালে, কিন্তু তুমি কি জানো বঙ্কিমের মৃত্যুর আগে এই গানের কোনো সুর করা হয়নি। আচ্ছা। গানে সুর করা হয় বঙ্কিম মারা যাওয়ার 2 বছর পরে। 1894 সালে বঙ্কিম মারা যাচ্ছেন, 1896 সালে ওই গানের সুর করা হচ্ছে। এই গানের সুর হুম। করা এবং প্রথম পাবলিকলি গাওয়া কে গাইছেন, কে সুর করছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। এবার বন্দে মাতরমের সুর তাহলে রবীন্দ্রনাথের করা, তার মানে জনগণমন সুর রবীন্দ্রনাথের করা, বন্দে মাতরমের সুর রবীন্দ্রনাথের করা। তাদের বিজেপি মুখোমুখি দাঁড় করাচ্ছে, বিভাজন তৈরি করার চেষ্টা করছে, আর তারপর তারা বলছে আমরা বাঙ্গাল চাইয়ে, সোনার বাংলা করে দেব। এ কি ভয়ানক ব্যাপার! তো বাঙালি মরে গেছে নাকি? বাঙালি কি মার খেয়ে যাবে নাকি খালি? আর ভদ্রতাকে ভাবা হবে দুর্বলতা? একটু হ্যাঁ, ঠিকই, আমরা আমরা নবীনচন্দ্র সেনের উত্তরাধিকারী, আমরা রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের উত্তরাধিকারী, খালি রবীন্দ্রনাথ মধুসূদন নয়, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের উত্তরাধিকারী। কাব্যটাব্য আমাদের জাতি একটু বেশি করে, একটু বাওয়ালু, একটু আবেগপ্রবণ, একটু মানে কি বলবো, একটু ইমোশনাল কোশেন্ট বেশি। হুম। হ্যাঁ, তাই বলে তুমি আমাকে এইভাবে মানে বুক ডলা দিয়ে যাবে, হ্যাঁ, রগড়ে দেবে, রগড়ে দেওয়া এত সহজ এ হবে না। এই আপত্তিগুলোর কথাই আমি মূলত বলতে চাইছি। আমার একটা মনে প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এই প্রশ্নটা আমি জানি আপনাকে বহু মানুষ করেছে, বহু সাংবাদিকরাও করেছে। সেটা হচ্ছে যে দীর্ঘ প্রায় 15 বছর মন্ত্রিত্ব, রাজনীতি, তার সাথে তার আগে থেকে, বহু আগে থেকে নাটকের সাথে আপনি যুক্ত। কোন জীবনটা বেশি এনজয় করছেন, রাজনৈতিক ব্রাত্য বসু নাকি নাট্যকার ব্রাত্য বসু? না, রাজনৈতিক বা নাট্যকার, আমি তো থিয়েটার মানে নাটক লিখি, এখনো থিয়েটার করছি না, ছবি বানাচ্ছি পরপর, হুম। অভিনয় করছি পরপর। তো আমার এই জীবনটা যে মানে এই জীবনটা প্রবাহিত হয়েছে। হুম। আমার প্রাক যে তুমি সরকারি যে পরিচয়ের কথা বললে, হুম। তার প্রাক জীবনটা কিন্তু প্রবাহিত হয়ে গেছে। হুম। তার মধ্যে অতিরিক্ত আমার একটা রাজনৈতিক পরিচয় বা সরকারি পরিচয় সেটা যুক্ত হয়েছে। হুম। তাহলে যেটা আগে থেকে ছিল সেটা তো আমার মধ্যে ছিলই, হুম। তার সঙ্গে একটা অতিরিক্ত মানে দায়িত্ব বা মাত্রা যুক্ত হওয়া। হুম। সেটা আমার মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আমাকে এই কাজের দায়িত্ব তিনি দিয়েছিলেন 2011 সালে, সেটা এখনো চলছে। হুম। এই দুটোর মধ্যে আমি হঠাৎ ফারাক আমি করবো কেন? মানে যেটা আমার মধ্যে আছে, হুম। পার্থক্য আমি এটা করতে যাবো কেন? এটাই তো আমি বুঝতে পারছি না। যেটা আমার মধ্যে আছে হ্যাঁ। আমি তাকে সেপারেট করবো কেন? হুম। অর্থাৎ তুমি বলতে চাইছো যে আর্টিস্ট সেলফ হুম। এবং পলিটিক্যাল সেলফ, হুম। হুম। এই দুইয়ের মধ্যে কোনটা বেটার? হ্যাঁ, কোনটা আপনি বেশি কমফোর্টেবল ব্যক্তিগতভাবে? মানে আপনার মনে হয়েছে আমি অনেক বেশি স্বাচ্ছন্দ্য, নাকি দুটোই? দুটো তো বটেই, কারণ আপনি গোড়ার দিকে হ্যাঁ। বলে, তোমায় যদি গোড়ার দিকে বলতাম তাহলে সঙ্গে সঙ্গে তোমায় উত্তর দিয়ে দিতাম হ্যাঁ। যে আর্টিস্ট হিসেবে আমি স্বচ্ছন্দ। কিন্তু এখন আমি বলতে পারছি না, আমি দুটো 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 সত্তাতেই আমার এক ধরনের মিলমিশ এবং স্বাচ্ছন্দ্য তৈরি হয়েছে, এবং একই সঙ্গে অস্বাচ্ছন্দ্যও তৈরি হয়েছে, কেননা দুটোই খুব কঠিন কাজ। আপনাকে আরেকটা, আপনার যে আরেকটা সত্তা যেটার জন্য আমরা চিনি, নাট্যকার, বর্তমান বাংলাতে নাটক, এই নাট্যশিল্প, আপনার কি মনে হয় যে এটা এই মুহূর্তে শুধুমাত্র একটা এলিট ক্লাসদের মধ্যেই রয়ে গেছে, নাকি এর একটা গোটা সমাজে একটা গুরুত্বপূর্ণ ছাপ এখনো ফেলতে পারে? এখনো ফেলতে পারে। থিয়েটার কোনোদিন এলিট ক্লাসের ছিল না। 1872 সালে যখন বাংলায় প্রথম পাবলিক থিয়েটার তৈরি হলো, হুম। এর মূল কথা কি ছিল? মূলত 4 জন মিলে তৈরি করেছিলেন। ফিফথ ম্যানটা গিরিশচন্দ্র, হুম। 4টে লোক কে? অর্ধেন্দুশেখর মুস্তাফি, ধর্মদাস সুর, অমৃতলাল বসু, আর এই নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আরেকজন ছিল ভুবন মোহন নিয়োগী, সে টাকা পয়সা দিত, সে মানে অভিনেতা ছিল না। এদের মূল কথাটা কি ছিল? এদের মূল কথা হচ্ছে থিয়েটারটা এলিট হয়ে গেছে,
মানে কেবলমাত্র বাবুদের জমিদারদের বাড়িতে থিয়েটারটা হয়, সেখানে বাঙালি মধ্যবিত্তকে এটা ঢুকতে দেয় না। হুম ঠিক আছে, আর ওরা কি বলতো, বাবু থিয়েটারের লোকেরা কি বলতো, মানে জমিদার বাড়ির লোকেরা কি বলতো, এইসব কেওড়া মেথর বাগদি এরা কি করে থিয়েটার দেখতে পারে, থিয়েটার দেখার তো বোধই তৈরি হয়নি। এবার অর্ধেন্দুশেখর, মুস্তাফি থিয়েটার দেখতে, নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এরা মিলে এই পাথুরিয়াঘাটা রাজবাড়িতে, জোড়াসাগর রাজবাড়িতে যান হুম। থিয়েটার দেখার জন্যে। নগেন্দ্রনাথের একটা আলাদা পরিচয় আছে, সেটা হচ্ছে যে আমাদের বিখ্যাত গায়িকা সুচিত্রা মিত্র, তার বোধহয় দাদু বা দাদুর বাবা, ঠাকুরদার বাবা। নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সেখানে গেলেন এবং তাকে ব্লক করা হলো, বললো পাস। নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বললো পাস নেই, বললেন বার করে দেওয়া হলো, স্ট্রেট গো টু গিরিশচন্দ্র ঘোষের বাড়ি। হুম। ঠিক আছে, গিরিশ বললো ওইসব বাবুদের ওইসব ফুটানি আমার জানা আছে, আমরাই বাগবাজারে আমরা থিয়েটার নিজেরা তৈরি করব। ফাইনালি এই থিয়েটার, ওদের মধ্যেও আবার একটা ডিবেট হলো হুম যে এই থিয়েটারকে আমরা পয়সা দিয়ে লোককে দেখাবো কি দেখাবো না। অর্ধেন্দুশেখর, অমৃতলাল এরা বললো, বিশেষত নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যে আমাদের পয়সা টিকিট ব্যবস্থা করতে হবে। গিরিশচন্দ্র মানসিকতায় ওই তুমি যেটা বলছো খানিকটা এলিট মানসিকতা ছিলেন, বলেন এই যারা থিয়েটার বোঝে না এরা ঢুকে পড়বে তো টিকিট কেটে। হ্যাঁ, বললো সে আমাদের সেটা অ্যালাউ করতে হবে গণতান্ত্রিক পরিসরে। ওই মানে আমার খালি মানে হৌসের বাবু বা চাকুরিজীবী খালি দেখবে বা কেরানি খালি দেখবে তা হবে না। হ্যাঁ, যাদের আপনি ওই অন্তজ লোক বলছেন তাদের ঢুকতে দিতে হবে। ঠিক আছে, ওই যে 1872 সালে ওরা টিকিট কেটে, তখন গিরিশ ঘোষ সরে গেলেন ওদের থেকে। মানে যখন 1872 সালে ফার্স্ট চিতপুরে বাংলার প্রথম পাবলিক থিয়েটার, মানে টিকিট বিক্রি করে থিয়েটার তৈরি হচ্ছে, গিরিশ ঘোষ ওয়াজ নট দেয়ার। আচ্ছা। গিরিশ ঘোষ কিছুদিন পর যুক্ত হচ্ছেন। উনি যখন দেখলেন এই মডেলটা সাকসেসফুল হয়ে গেল, উনি তখন এলেন। ওকে। হ্যাঁ, তাহলে থিয়েটার কোনোদিনই আসলে আমাদের ওই 1872 সালে ওই পরম্পরা চলেছে হুম যে কোনো পাবলিক টিকিট কেটে দেখতে পারে। হ্যাঁ, তখন থেকে চলে আসছে। তাহলে কোনোদিনই ওটা এলিট না, এবং থিয়েটারে সে ক্ষমতা আছে। তুমি বল সব থিয়েটারে আছে, আমি বলবো না নেই, সেটা তো কোনো থিয়েটারে আছে। নির্ভর করছে কে সেই থিয়েটারটা তৈরি করছে, কিভাবে থিয়েটারটা তৈরি করা হচ্ছে। সেই থিয়েটারটা তৈরি করার পেছনে তার প্যাশন, তার উদগ্রতা, তার ভালোবাসা, তার স্বপ্ন, তার আকাঙ্ক্ষা, তার ক্রোধ, তার 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 মানে আমি বলবো এমনকি তার সমাজের প্রতি তার যে ব্যক্তিগত যুদ্ধ, সেইগুলো সমস্ত মিলে একত্রিত ওই থিয়েটারটার পেছনে তিলে তিলে, বিন্দুতে বিন্দুতে, ধাপে ধাপে জড়ো হচ্ছে কিনা। থিয়েটার হচ্ছে সেই শিল্প, একটা বিমূর্ত সম্ভাবনার শিল্প, যাকে আমরা সারাক্ষণ সাকার এবং মূর্ত করে তোলার চেষ্টা করছি।